আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের চালানের বিষয়ে। চালানটা এই জন্য যে এটা একটা আমাদের রেভিনিউ আর্নিং এর আরেকটা সোর্স এসেছে। সবাই জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে চালান ইস্যুর বিষয়টা, এটা একমাত্র সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক থেকে হতো। আজ থেকে বছর খানেক আগে এই একমাত্র একটা ইস্যু যেটা আমাদের এমডি মহোদয়, অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর এই ইস্যুটা রেজ করেছে যে চালান যেহেতু ইস্যু হবে, এটা কেন সরকারি ব্যাংক তো শুধু সোনালী ব্যাংক না, এটা অগ্রণী জনতা, রূপালী এরাও ইস্যু করতে পারে। এবং এটা অর্থ মন্ত্রণালয় আমলে নিয়েছে, এনবিআর আমলে নিয়েছে। এবং এ বিষয়ে কয়েক মাস আগে, আজ থেকে কোভিড এর আগে একটা ট্রেনিং হয়েছে, যেখানে আমাদের সম্মানিত সিএফও মহোদয় ছিল, সেই ট্রেনিং এ আমিও ছিলাম। ওটা বিভিন্ন ব্যাংকে ছড়িয়ে দেওয়ার বিষয়টা ছিল। ঠিকই, এটা এখন কিন্তু পাইলট ভিত্তিতে কিন্তু ইনকাম ট্যাক্স কে নিয়ে কাজ হচ্ছে, আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা ঠিক মতো হইলে তারপরে কিন্তু আমরা অন্যগুলো কিন্তু অন্য কর্পোরেট গুলো। আমি তো রেজ করেছি যখন আমি প্রথম এমডি হলাম, একটা মিটিং হয়েছিল যে ভাষা একটা মিলনায়তনে। তো ওখানে মুহিত সাহেব ছিলেন, অর্থমন্ত্রী, এই যে প্ল্যানিং মিনিস্টার, তখন প্রতিমন্ত্রী, গভর্নর সাহেব ছিলেন তখন। হ্যাঁ, তামিল ভবন, রাইট। তখনই কিন্তু আমি এই কথাটা বলছিলাম যে আপনারা যে আমরা অনেক সার্ভিস আমরা ফ্রি করি, আপনি ডিসেন্ট্রালাইজেশন করে দেন তো চালানের ব্যবসাটা, তাহলে আমরা এখান থেকে যে ইনকাম করবো, এখান থেকে ইনকাম করি আমরা কিন্তু আমরা সক্ষমতা অর্জন করতে পারবো। আমরা গভর্নমেন্ট এক্টিকা থেকে টাকা চাই না। তখন কিন্তু অর্থ প্রতিমন্ত্রী কিন্তু উনি, আজকে যে প্ল্যানিং মিনিস্টার, উনি কিন্তু এটা সাপোর্ট দিচ্ছেন। যুক্তি ছিল যে আমরা এটা যদি ডিসেন্ট্রালাইজেশন হয়, এতে সার্ভিসটা কম্পিটিটিভ হবে, সবাই ভালো সার্ভিস দিতে চেষ্টা করবে, আর আমরা ইনকাম একটা আলাদা ইনকাম রেভিনিউ ওপেন আপ হবে, ফলে আমি গভর্নমেন্টের টাকা থেকে যাবো। আপনারা অবশ্যই অবহিত হবেন। আমাদের এমডি মহোদয়ের এইটা ওনার এই পর্যন্ত আসলে আসা যে এই যে ডিসেন্ট্রালাইজ হয়েছে, এটা কিন্তু ভয়েস রেজ করা হয়েছিল, আমাদের এমডি মহোদয় উনি নিজেই করেছেন। পরবর্তীতে এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে সেটা বাস্তবায়নের দিকে যাচ্ছে। প্রজেক্ট আসলে বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটা জয়েন্টলি একটা প্রজেক্ট করে এটাকে করতেছে। একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে, যেই সফটওয়্যারটা একদম আমাদের ওই যে সঞ্চয়পত্রের সফটওয়্যারের মতো একটা হুবহু সঞ্চয়পত্র সফটওয়্যার করেছে, সেই একই প্রোগ্রামের এই সফটওয়্যার করেছে। আমরা যেটা আসলে যে ব্যাপারগুলো আলোচনা করব, এই কয়েকটা ইস্যু, যে এটা কেন এটা অটোমেটিক চালান সিস্টেম, এটা কেন ইন্ট্রোডিউস করছে এবং এটা কিভাবে কাজ করে, এটা ফিচারটা কি, আমাদের অগ্রণী ব্যাংকের জন্য আমার অ্যাকশন প্ল্যানটা কি হওয়া উচিত, এবং এটা যে আর্নিং হবে কিভাবে হবে, এবং এই চালানের সিস্টেমটা কিভাবে কাজ করে। যখন আমরা যদি দেখি এখানে চালান, এটা সাবমিশন, অ্যাপ্রুভাল, কনফার্মেশন, রিপোর্ট, এই ফ্লোতে কাজ হয়। এখানে আমরা সিস্টেমে একটা ডেমো সফটওয়্যারে, সেখানে আমরা দেখব কিভাবে লগ ইন হবে, তারপর আমরা যে অ্যাপ্লিকেশন কিভাবে হবে, চালানটা কিভাবে হবে, কিভাবে টাকা জমা নেওয়া হবে। পরবর্তীতে আমরা লাইভ স্ট্রিম করব এবং আপনাদের কোশ্চেনের আনসার যেটা আমরা উত্তর দেব। অটোমেটেড চালান সিস্টেমটা যেটা বাংলাদেশ গভর্নমেন্টের, এটা আসলে একটা প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের যে 9টা শাখা আছে এবং সোনালী ব্যাংকের 686টা শাখার মাধ্যমে এই চালান নেওয়া হচ্ছে। আগেও হয়তো, এখনো হচ্ছে। তো এখন এটার সাথে যুক্ত হয়েছে আসলে সফটওয়্যার। এই সফটওয়্যারটা, এটা এই প্রজেক্টটা, এর ফলে আমাদের এখানে একটু জাস্ট কিছু ফিগার আছে। আমরা দেখি যে এই যে বছর অর্থবর্ষটা শেষ হলো, এর আগের বছরে 1,38,22,000 চালান এক বছরে এটা রিসিভ করা হয়েছে ব্যাংকগুলোর মাধ্যমে, যেটা বাংলাদেশ ব্যাংকের 9টা শাখা, পাশাপাশি সোনালী ব্যাংকের 600+ শাখার মাধ্যমে 1,38,22,000 চালান, এটা সংখ্যা। আর এখানে টাকা হচ্ছে 4,35,265 কোটি টাকা। তার মানে এই যে টাকাটা, এটা পুরাটাই চালানের মাধ্যমে জমা হচ্ছে। মুহূর্তে যদি এটা যখন ডিসেন্ট্রালাইজ হচ্ছে, তাহলে অবশ্যই সোনালী ব্যাংকের রেভিনিউ এইখান থেকে কমে যাবে। সোনালী ব্যাংক ইতিমধ্যে সমস্ত শাখাগুলিকে ইকুইপড করে ফেলেছে, পাশাপাশি সমস্ত শাখায় তারা চালু করেছে, তারা ম্যানুয়াল এবং সফটওয়্যার দুটোটার মাধ্যমে চালু করেছে। আর এখন এটা ফার্স্ট পর্যায়ে গেল। সেকেন্ড পর্যায়ে এসে আমরা আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আমরা এই হয়তো এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথমে আমাদেরও চালু হবে। শুধু আমরা একা না, জনতা আছে, রূপালী আছে, এই 4টা ব্যাংক একসাথে হবে এবং পর্যায়ক্রমে মাসখানেক পরে থার্ড ফেজে দেখা যাবে আবার
সারা দেশের সমস্ত ব্যাংকগুলি, সেটা প্রাইভেট রাষ্ট্রীয় প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা শাখা এটা চালু হবে। তো এই ক্ষেত্রে অল স্টেটেড ব্যাংক এটা চালু করতে যাচ্ছে সমস্ত ব্রাঞ্চগুলিতে। আমাদের ইনকামের বিষয়টা কি হবে? ইনকামটা হবে আসলে একটা কমিশন পাবো আমরা। কমিশনটা হচ্ছে যেমন কমিশনটা আসবে কিভাবে, যে আপনি আপনার ব্রাঞ্চে যতটুকু রাখবেন ফিগারে টাকায়, সেই টাকার উপরে 0.2% আপনার, এটা হয়তো চেঞ্জ হতে পারে, 0.2% আপনার হবে ইনকাম। এবং যেসব চালানগুলি 1000 টাকার নিচে হবে সেগুলির জন্য পার চালানে 2 টাকা ইনকাম। তার মানে আপনি যাই টাকা রিসিভ করবেন তার উপরই আপনার ইনকাম আছে, এবং একটা সুন্দর ইনকাম। এখানে কোনো নাই যে এটার জন্য খুব একটা কষ্ট পাওয়ার কিছু নাই, খুব ইজিলি আমরা ইনকাম করা যায়। তো আমরা একটা অ্যানালাইসিসে দেখা গেছে আমরা যদি ঠিকভাবে আমাদের যত ক্লায়েন্টগুলি আছে সেই ক্লায়েন্টগুলির ভ্যাট ট্যাক্স ওরা যে জমা দেয় সেগুলো যদি আমাদের মাধ্যমে জমা দেয়, তাহলে দেখা যায় আমরা 300, 350, 400 কোটি টাকা এক বছরে ইনকাম করার সুযোগ আছে। তো এই সুযোগটা কিন্তু ধরতে হবে আপনাকে আমাকে, এবং আপনি যে ব্রাঞ্চে আছেন, আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টদেরকে আপনার উদ্বুদ্ধ করতে হবে। তো দেখা যায় আমরা যেটা ইনকাম হবে, ইনকামটা একদম সাক্কা ইনকাম। তো আপনি যাই রিসিভ করবেন তার উপরে ইনকাম হবে। এই সফটওয়্যারটা কেমন? সফটওয়্যারটা ফিচার হচ্ছে, এটা হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার। আপনি ইন্টারনেটে যে কোনো জায়গা থেকে বসতে পারবেন, এবং এখানে 135টা, এখন আরো একটা যোগ হয়েছে, 136টা গভর্নমেন্টের যে সার্ভিস আছে, যেখানে চালানের প্রয়োজনীয়তা আছে, সেগুলি এই সফটওয়্যারের সাথে বিল্ট ইন। তবে এখানে আপনাকে আমাকে কিছু লিখতে হবে না, শুধুমাত্র ফিগার দিতে হবে এবং কোডে ঢুকতে হবে। প্রত্যেকটা জিনিস এই সফটওয়্যারে বিল্ট ইন আছে, এবং এইখানে প্রাথমিক পর্যায়ে 2টা জিনিস নিয়ে শুরু হচ্ছে। এক হলো পাসপোর্টের জন্য যে টাকা জমা দিতে হয় সেটার চালান, এবং ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমসের জন্য যে রাজস্ব, এই সিস্টেমের সাথে এনআইডি এবং ইটিন, এই 2টা বিল্ট ইন, মানে এটার সাথে সংযুক্ত। এখানে আপনার ন্যাশনাল আইডি ভেরিফাই করার সুযোগ আছে, ইটিন বা টিন ভেরিফাই করার সুযোগ আছে। একটা হচ্ছে আমার নির্বাচন কমিশনারের সাথে, আর একটা হচ্ছে এনবিআর এর সাথে। তো এটা কিন্তু ফ্রি অফ কস্ট, এটা সফটওয়্যার সাথে, এটা হচ্ছে G2G, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আর কিন্তু আমি এখন যে আপনি একটা অ্যাকাউন্ট করতে গিয়ে যখন এনআইডি ভেরিফাই করেন, আপনাকে কিন্তু এটার জন্য আমাকে 2 টাকা পেমেন্ট করতে হয়। তো তার মানে ওটা কস্ট বেয়ারিং, আর এটা কিন্তু কস্ট বেয়ারিং না, এটার সাথে একদম ফ্রি অফ কস্ট, সিস্টেমের সাথে বিল্ট ইন। আপনার মুহূর্তের ভিতরে আপনি যখন এনআইডিটা দিবেন, সাথে সাথে আমরা সার্ভারে চলে যাব। তো আমরা কিন্তু লাইভে যাব একটু আলোচনার পরে। আর এটার ইউজার ক্রিয়েট করা একদম ইজি, আমরা ইজিলি এটা মেনটেন করতে পারবো। আর অ্যাকশন প্ল্যান হবে আমার অগ্রণী ব্যাংকের জন্য, যেটা আমাদের করার জন্য যেটা দরকার, 1 নম্বরই দরকার হচ্ছে আমাদের একটা টিম করতে হবে। তো আমরা এটা হেড অফিসে আমরা আমাদের আইটি সেল বা আইটি এবং আমাদের সেন্ট্রাল অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, পাশাপাশি আমার প্রিন্সিপাল ব্রাঞ্চ, কারণ আমাদের যে মাদার অ্যাকাউন্টটা থাকবে প্রিন্সিপাল ব্রাঞ্চে, সেন্ট্রাল ব্যাংকের সাথে যে লেনদেন হবে সেটা হবে কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চের সাথে। এবং আপনার প্রত্যেকটা ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট থাকবে, যে অ্যাকাউন্টটা আমাদের প্রিন্সিপাল ব্রাঞ্চের সাথে আপনি হবে আমাদের রিকনসাইল করে বা অ্যাডজাস্ট করে, এখন যেভাবে করতেছেন ইন্টার ব্রাঞ্চ ট্রানজাকশনের মতো, সেভাবে এটার কাজ হবে। তো এখানে আমরা একটা হাই পাওয়ার কমিটি এখানে হবে যেটা সুপারভাইজ করবে, এবং আমরা এখানে থাকবো জিনিসটা যেন আমরা দ্রুত, আপনারা যে কোনো সমস্যা ফেস করেন সাথে সাথে এখানে স্ট্যান্ড বাই আমাদের লোক থাকবে, তারা যেন বুঝাতে পারে বা আপনাদের বুঝাতে পারে, সেজন্য আমরা ইকুইপ থাকবো। তো এইরকমের একটা ইমপ্লিমেন্টেশন বা কোঅর্ডিনেশন টিম থাকবে। পাশাপাশি আমাদের ট্রেনিং দরকার। ট্রেনিংটা জিনিসটা এত সিম্পল যে আপনি 10-15 মিনিট এর ব্যাপারে আলোচনা করলে আপনি বুঝে ফেলবেন, এবং সিস্টেমে ঢুকলে কোনো রকম বেগ পেতে হবে না, একদম সব বিল্ট ইন আছে, খালি ঢোকা, একবার শুধু জাস্ট টাচ করা। তো আমরা এখানে এই ব্যাপারে, যেহেতু আমাদের এমডি মহোদয় বলতেছে প্রত্যেকটা ট্রেনিং এর সাথে সবাইকে যেন একটু জাস্ট অবহিত করা এবং জাস্ট নলেজ শেয়ারিং, এর ফলে কি হবে, আপনি এই জিনিসটা সম্পর্কে একটু জানবেন, আমাদের সবাইকে জানতে হবে। প্রত্যেকটা আমরা যদি সবাই জানি যে স্পেসিফিক আপনার ব্রাঞ্চে হয়তো 1 জন করবে কাজ বা 2 জন করবে, এবং আপনি যদি জানেন এখানে কোনো ক্ষতি নাই, কারণ আপনি যাই জানবেন একজনের অনুপস্থিতিতে আপনি কিন্তু সেটা করতে পারবেন। আমরা এখানে ইউজার ক্রিয়েট করে দেব,
আপনারা ইউজার ক্রিয়েট করতে পারবেন এবং এটা একটা কন্ট্রোল থাকবে। তো এখানে আমাদের সবাইকে জিনিসটা জানা দরকার, জানতে হবে। জানার উদ্দেশ্যেই আমরা এখানে আজকে বসা। তো দরকার, যেমন মার্কেটিংটা এমন হতে পারে যে আপনি আপনার ব্রাঞ্চে যে গ্রাহকগুলি আছে, আপনার যে ক্লায়েন্ট আছে, তাদের লিস্ট করে তাদেরকে আপনি প্রথমে আহ্বান জানান, তাদের মোবাইল নাম্বারগুলি দিয়ে আপনি এসএমএস দেন। হ্যাঁ, এটাও এক ধরনের কাজ হবে, উদ্বুদ্ধকরণ হবে। তারপরে আপনার এলাকায় আপনি লিফলেট তৈরি করতে পারেন ছোট ছোট অল্প খরচে, এবং আপনার এলাকায় আপনি যে ডিশ লাইন আছে, অনেক ক্ষেত্রে এটা খুব ইফেক্টিভ হয়। ওখানে সামান্য স্কুলে যাবে যে অগ্রণী ব্যাংকে আপনার চালান জমা দিন, এর জন্য আপনি কিছু ইনসেন্টিভের ব্যবস্থা করতে, অনেক কিছু করার সুযোগ আছে। সেগুলি আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে হেড অফিস হয়তো কিছু নির্দেশনা দিবে এবং আপনারা নিজেরাও অনেক কিছু করতে পারেন। আপনার এলাকায় বসে এলাকার যারা আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন। হ্যাঁ, তারপরে এইরকম যেভাবে আপনার সুবিধা হয় সবাইকে রিচ করতে হবে, এবং এইটাই হলো আপনার এক ধরনের মার্কেটিং হবে। লোকালি করা যেতে পারে, সেন্ট্রালি করা যেতে পারে। তো অন্যরাও বসে থাকবে না, সবাই কিন্তু এগিয়ে যাবে, কারণ সবাই জিনিসটা ধরবে। তো আমাদের এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আর এখানে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ কিন্তু টার্গেট দেওয়া হবে, এটা বুঝে, কারণ আমাদের এলাকা বেস বুঝে, ক্লায়েন্ট বুঝে, আপনার গ্রাহক কিভাবে আছে, এই সব বুঝে, এলাকা বেস বুঝেই আমরা এটা টার্গেট ফিক্সড করা হবে। এবং শুধু তাই না, এবং আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে, সেটা ধাপে ধাপে আসবে এবং এগুলো আরো ডিক্লারেশন আসবে, সার্কুলার হবে। তো আমরা জিনিসগুলি গুছিয়ে আমরা সার্কুলেট করব। প্রেজেন্টলি আমাদের যে চালান যেভাবে আসে, বর্তমান যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে অনেক ধরনের সমস্যা হয়। যেমন হলো ভুয়া চালান হতে পারে। ভুয়া মানে এই রকমের যে একজন, আপনি মনে করলেন যে কোনো একটা পেমেন্ট করতেছেন, আপনি বলতেছেন আপনার ভ্যাটের টাকা এত, সে বলল ভ্যাটের টাকা আমি দিয়ে চালান নিয়ে আসতেছি, মনে করেন। হ্যাঁ, সে আপনার মনে করেন যে রাউন্ড 10,000 টাকা এটা তার ভ্যাটের পয়সা দিতে হবে। সে মনে করেন যে দিয়ে আসলো 1,000 দিয়ে, সামনে শূন্য পয়সা, অন্য পয়সা সিল সাপোর্ট দেওয়া নতুন জিনিস, একদম সব অরিজিনাল, আপনি ধরতে পারতেছেন না। দেখা 10,000 আপনি ভেরিফাই করলেন না, দেখলেন ঠিক আছে, তার মানে এখানে গভর্নমেন্ট কিন্তু 9,000 টাকা রাজস্ব হারালো। তো এই সব ব্যাপার আছে। এবং সরকারের যে চিন্তা ভাবনা, যারা সময় মতো আর্থিক যে স্বচ্ছতা আনা, এই সব ব্যাপারগুলোর জন্যই কিন্তু আসলে নতুন চালানের উদ্ভব। এর ফলে কি হবে যে আমাদের প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের প্রত্যেকটা শাখায় এটা নেওয়ার ব্যবস্থা হবে, সেটা সরকারি বেসরকারি সব। প্রাথমিক পর্যায়ে আমার সরকারিগুলি, এরপরে প্রাইভেট গুলিও আসবে। তো আপনারা জানেন যে প্রাইভেট ব্যাংকের ওদের স্ট্যাটাস বা অথবা ওদের যে সার্ভিস দেওয়ার যে কৌশল অন্যরকম। তো ওরা একবার মানুষকে আকৃষ্ট করে ফেললে ওখানে আপনার কাছে কিন্তু মানুষ আসবে না। তো শুরুতে যেহেতু আমরা এই অপরচুনিটি পেতে যাচ্ছি, তো আমাদের মানুষদেরকে ধরে রাখতে হবে, আমাদের গ্রাহকদের ধরে রাখতে হবে। আপনি যত রিসিভ করতে পারবেন ততই আপনার ইনকাম। তো এখানে এমন জিনিসটা করা হয়েছে সফটওয়্যারে, একটা লোক যদি আপনার ওখানে আসে, সেটা ট্রেজারি সম্পর্কিত, আপনি সে যা দিতে চায় সব আপনার নেওয়ার এখানে ব্যবস্থা আছে। সে যদি কোনো কোড না জানে, আপনি জাস্ট অঞ্চল লিখেও আপনি কোড বের করা যাবে। যদি পুরানো কোড নিয়ে আসে, আপনি নতুন কোড বের করতে পারবেন। যদি তার ভেরিফিকেশন করার সুযোগ না, ন্যাশনাল আইডি সে ভুলে গেছে আনে নাই, অথবা টিন ভুলে গেছে আনে নাই, হ্যাঁ, তার মোবাইল নাম্বারটা আছে, আমি মোবাইল নাম্বার দিয়েও ভেরিফাই করা যায়। অথবা এটি কিছুই নাই, তার যদি জন্ম নিবন্ধন তারিখটা যদি দেয়, সেটা দিয়েও ভেরিফাই করা যায়। অথবা এমন হলে কিছুই আনে নাই, তো অন্য অন্য লিখেও আপনার টাকাটা রিসিভ করার সুযোগ আছে। মানে একটা লোক যদি আপনার কাছে আসে, আপনি তাকে ফিরিয়ে দিবেন না, এই রকমের ভাবেই জিনিসটা আসলে তৈরি করা হয়েছে। আর এখানে এই রকমের, যেমন একজন যখন সেবা নিতে আসছে, সে একটা কাগজ হয়তো পূরণ করে নিয়ে আসতে পারে, পুরানো যে কাগজ আছে সেটাও অ্যাকসেপ্টেবল। আবার যদি কিছু না নিয়ে আসে, শুধু একটা কোড দেয় বা বলে আমি এত টাকা জমা দিতে চাই, আপনি সিস্টেমে ঢুকে এখানে জাস্ট ওই কোড বা কিছু দিলেই অটোমেটিক আপনার রসিদ আপনি বের করে ফেলতে পারবেন, যে কিভাবে টাকা দিচ্ছে, কি হবে, একটা স্লিপ বের করার সুযোগ আছে এই সিস্টেমের মাধ্যমে, আমরা দেখব। তো আপনি রিসিভ করবেন। এরপরে এখানে একজন সেকেন্ড লেয়ারে যে আছে, এই যে সে ইনপুট দিচ্ছে, ইনপুট বেশি কিছু দিতে হবে না, একদম সিম্পল ইনপুট, টাকাটা দিতে হবে, আর ওই যে কোড আর সামান্য কিছু দিলেই আমার সম্পূর্ণ জিনিসটা অটো জেনারেট হবে। এরপর আপনি এই যে আমি টাকাটা রিসিভ করব, এই প্রথম প্রাথমিক পর্যায়ে যে বাংলাদেশ ব্যাংকের যে দৈনিক যে 2টা ব্যাচ হয়, দুপুরে 1টায় এবং দিনের শেষে, এই 2টা ব্যাচের মাধ্যমে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে
এটা কিন্তু শুরুতে। কিন্তু এরপরে কি হবে, এরপরে কিন্তু রিয়েল টাইমে হবে। আপনি তেঁতুলিয়া আছেন, টেকনাফে আছেন, অথবা আপনি যেখানে আছেন, আপনি একটা চালানে যখন কনফার্মেশন দিয়ে দিবেন, সাথে সাথে আমার প্রিন্সিপাল ব্রাঞ্চের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারির সাথে যে লিংক আছে, ওই লিংকে টাকা চলে যাবে। তো একবার চলে গেলে সেটা ব্যাক করা কিন্তু কঠিন। এই জন্য কিন্তু এখানে একটা ইয়ার দরকার, চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। তো সফটওয়্যার ওই ব্যাপারটাও আছে যে আপনি সর্বশেষ যে কনফার্মেশন দিবে বা অথরাইজ করার পর যে কনফার্মেশন দিবে, যে ফাইনালি অ্যাপ্রুভ করলো, যে সে তখন হাতে টাকাটা লিখবে যে টাকাটা আপনি রিসিভ করছেন। লিখে মানে হলো এটা চেক করার জন্য আসলে ঠিক আছে কিনা। যদি ম্যাচ করে অটোমেটিক কনফার্ম হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্ট ডেবিট হয়ে চলে যাবে। তো প্রাথমিকভাবে যদিও এটা 2টা ব্যাচে টাকা যাবে, পরবর্তীতে কিন্তু রিয়েল টাইমে। তার মানে হচ্ছে আমার কাছে কিন্তু টাকাটা থাকবে না। আপনি যে টাকাটা রাখবেন আপনার ব্রাঞ্চে থাকতে পারে, কিন্তু আমার প্রিন্সিপাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা চলে যাচ্ছে। ওভারঅল কিন্তু ব্যাংকে টাকাটা থাকছে না। আপনার ব্রাঞ্চ আছে কিন্তু ইন্টার ব্রাঞ্চ এটা রিকনসাইল হবে, এটা আলাদা ব্যাপার। আপনার হয়তো ওখানে না এনেও আপনি টাকা চালাইতে পারতেছেন, কিন্তু এটা ইন্টার ব্রাঞ্চ একটা ট্রানজাকশন যেটা হবে সেভাবে আমাদেরকে গুছাতে হবে। এখন কিন্তু আর আপনি টাকাটা জমিয়ে রাখতে পারবেন না, টাকাটা কিন্তু চলে যাবে, প্রতিদিনেরটা দিন চলে যাবে এবং সামনে রিয়েল টাইমে চলে যাবে। এবং এটা কিন্তু সরাসরি আমার ট্রেজারি চালানের যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেটা হলো আমার সিএজি অফিসে, মহা হিসাব নিয়ন্ত্রক যে আমার কন্ট্রোলার অফ অডিটর জেনারেল অফিসে, সেখানেও এটার সাথে লিঙ্ক হয়ে যাবে। তার মানে যে সাথে সাথে একদম সব আপডেট। প্রাথমিক পর্যায়ে আমাদের 2টা জিনিস এখানে চালু হচ্ছে। একটা হলো পাসপোর্টের জন্য টাকা নেওয়া, যেটা হলো চালানের জন্য, এবং আরেকটা হচ্ছে ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস এর জন্য। তো এই 2টা দিয়ে পরবর্তীতে 136টা সবগুলি পর্যায়ক্রমে এখানে ঢুকবে। প্রথম পর্যায়ে সোনালী ব্যাংক তার সমস্ত শাখাগুলিকে ইকুইপ করে ফেলেছে অলরেডি। সোনালী ব্যাংক তার প্রত্যেকটা শাখায় চালান নেয়। আগে আপনি দেখছেন যে একটা নির্দিষ্ট শাখায় নিত, এখন কিন্তু নির্দিষ্ট নাই, ওর প্রত্যেকটা শাখায় নিবে এবং তারা ওইভাবে ইকুইপ করে ফেলেছে। এবং এর ফলে বিশাল মার্কেট হলো সোনালী ব্যাংকের। যারা আর দ্বিতীয় পর্যায়ে এখন আমরা আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি, হয়তো প্রথমে আমাদের বিভাগীয় শহরগুলি এবং ঢাকা শহর যে শুরু হবে আগামী মাসে, এর পরের মাস থেকে আমরা সমস্ত শাখাগুলিকে এটা ওপেন হয়ে যাবে। এবং তৃতীয় পর্যায়ে যেটা হলো পরের মাস থেকেই হয়তো, সেটা আবার দেখা যাবে যে আমাদের সাথে প্রাইভেট ব্যাংকগুলিও চলে আসতেছে। প্রাইভেট ব্যাংকগুলিও একসাথে, তার মানে আর 2-3 মাস পরে সমস্ত ব্যাংক, সমস্ত ব্রাঞ্চ সবগুলি চালান নিতে পারবে। সফটওয়্যারটার চেহারাটা এরকমের। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। আর আপনি যদি এখানে আপনি 15 মিনিট এটা যদি কাজ না করেন, তাহলে অটোমেটিক এটা লগ হয়ে যাবে, আবার আপনাকে ঢুকতে হবে। এর ড্যাশবোর্ডের চেহারাটা এমন সফটওয়্যারের, এই ড্যাশবোর্ডটা বাংলাদেশ ব্যাংক দেখতে পারবে, আপনি দেখতে পারবেন শুধু আপনার অংশ, এবং আমরা ধরে হেড অফিস থেকে আমার অগ্রণী ব্যাংকের পুরাটা দেখতে পারবো, আমরা বাংলাদেশ ব্যাংকেরটাও দেখতে পারবো না। এই রকমের 2টা জিনিস হচ্ছে যে ই পাসপোর্ট এবং ভ্যাট আর ট্যাক্স এর জন্য। মনে করেন আপনি একটা ই পাসপোর্টের জন্য টাকা রাখছেন, আপনি চালান জমা নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে দেখেন, এখানে কিন্তু বিল্ট ইন আছে যে পাসপোর্ট কত পাতার পাসপোর্ট। এখানে সবগুলো আমার যত পাতা অ্যাভেলেবেল আছে সবগুলো সিস্টেমে বিল্ট ইন আছে। আপনি শুধু ঢুকবেন আর শুধু এখানে ক্লিক করবেন। এরপর এটা কতদিনে এটা হবে, 5 বছর মেয়াদি, কত বছর মেয়াদি, সব কিছু। মনে করেন যে একজন ইমার্জেন্সি দরকার, 3 কর্মদিবসে চাই, 5 বছর, তার কি ফি হবে, সবকিছু এখানে বিল্ট ইন আছে। আপনি দিয়ে এন্ট্রি দিবেন, এন্ট্রি মানে কি জাস্ট ক্লিক করবেন, করার পর অটোমেটিক ফি চলে আসবে, সিস্টেম জেনারেট করবে। এখানে আপনাকে আমাকে হাত দেওয়ার কিছু নেই, শুধু আপনি খালি ঢুকে খালি এটাকে সিলেক্ট করে দিবেন যে সে কত পেজের পাসপোর্টের জন্য এই যে চালানটা জমা দিচ্ছে। এখানে মনে করেন যে এই 10 বছর মেয়াদি 21 কর্মদিবসে 5,000 টাকা ফি, সাথে ভ্যাট হলো 15%, মানে 750, টোটাল 5,750। এটা কিন্তু অটো জেনারেট হচ্ছে, আপনাকে আমাকে কিছুই করতে হবে না, শুধু সিলেক্ট করতে হবে। এর ফলে এখানে দেখেন 2টা খাত সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে পাসপোর্টের ফি, এই যে কোড দেওয়া, এটাও কিন্তু সিস্টেম জেনারেট, সিস্টেমে আছে। আর একটা হচ্ছে যে ভ্যাটেরটা 750, এটা দেখেন এই যে সেবা ও মূসক ভেষজ পণ্য, এই যে কোডগুলা, এটা কিন্তু এর মানে কি যে এটা যখনই আপনি সেন্ট্রালাইজলি এটা যখন ইনপুট হয়ে যাবে, সাথে সাথে কিন্তু আমার
ওই যে যেমন এইটা কিন্তু এনবিআর এর সাথে চলে যাবে এই 750, আর এই 5 যাবে 5000 যাবে পাসপোর্ট এরিয়াতে, সব যার যার হিসাব হয়ে যাবে, টাকা পয়সা পরে রিকনসাইল হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের সাথে। এরপর আপনাকে কি করতে হবে, এই যে মনে করেন যদি এটা ব্যক্তি হয়, যদি ওনার এনআইডি আছে, তাহলে আপনি এনআইডিটা শুধু এখানে বসাবেন আর জন্ম তারিখটা দিবেন, দিলে সাথে করবেন এনআইডি, সাথে সাথে কিন্তু আমার নির্বাচন কমিশনারের যে সার্ভার আছে ওখানে চলে যাবে, এবং এখান থেকে ডান পাশে যে ব্ল্যাঙ্ক জায়গা আছে এই জায়গাগুলি ভরে যাবে, এটা অটো, এখানে কিছু লেখার দরকার নেই। মনে করলেন ওনার এনআইডি নাই, উনি ব্যক্তি, ঠিক আছে, এখানে ক্লিক করবেন তাহলে ব্যক্তির কাছে। এরপর ওনার মোবাইল নাম্বার আছে, আপনি শুধু মোবাইল নাম্বার দিলেও ভেরিফাই হয়ে যাবে কার্ডটা। তারপরে ওইটাও যদি না থাকে, মোবাইলও যদি না দেয়, পাসপোর্ট আছে, পাসপোর্টও যদি না দেয়, জন্ম নিবন্ধন আছে সেটাও যদি না দেয়, ইটিন আছে সেটাও যদি না থাকে, অন্য একটা জিনিস লিখে আপনি চলে, মানে ব্যাপারটা এরকমের, একটা লোক যদি আপনার কাছে আসে আপনি তাকে ফিরিয়ে দিবেন না, তার থেকে সে যদি চালানের কোনো টাকা জমা দিতে আসে, আপনি যে কোনো ভাবে হোক তার টাকাটা আপনাকে রিসিভ করতে হবে, টাকাটাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন না। মানে এইরকম সবটা পদ্ধতি দেওয়া আছে। মনে করলেন সে পুরানো একটা ফর্মে লিখে আনছে, তাও আপনার জন্য অ্যাকসেপ্টেবল। মনে করেন লেখে নাই, আপনি নতুন এখানে ঢুকে, আমরা ওটা যাব লাইভে দেখবো, ঢুকে আপনি সৃষ্টি করলেন যে সে কত টাকা জমা দেবে, তার সমস্ত তথ্য জাস্ট ইনপুট দিলে অটোমেটিক চলে আসবে, আপনার কাজ শেষ। এরপর আসতেছে আপনার এটা বসানোর পরে আপনি দেখেন এই যে ইটিন দিলেন, সেটাও চেক করার, এই যে ইটিন এখানে দেওয়ার পরে এই যে যখন করবেন এখানে এনবিআর এ চলে যাবে, আপনাকে এখানে বলে দিবে যে তোমার ইটিন নাম্বার এত। এরপর আসতেছে টাকা পেমেন্ট করা। এই পেমেন্টটা 3টা মোডে করা যায়। একটা হলো উনি ক্যাশ নিয়ে আসতে পারেন, অথবা আমার যদি উনি অগ্রণী ব্যাংকে আসেন, উনি অগ্রণী ব্যাংকের একজন ক্লায়েন্ট, অন্য কোনো জায়গায় কোনো অ্যাকাউন্ট, আমার অন্য কোনো শাখায় তার অ্যাকাউন্ট থাকতে পারে, অথবা আপনার কাছেও থাকতে পারে, অথবা উনি অন্য কোনো ব্যাংকের চেক নিয়ে আসতে পারেন। তাহলে এখন দেখেন উনি যদি নগদ নিয়ে আসে, আপনি সাথে সাথে এখানে নগদ লিখে আপনার কাজ করে ফেলেন, ঝামেলা শেষ। আবার যদি বলে না আমার একটু নগদ আছে আর বাকিটা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করবা, সে অ্যাকাউন্টটা অন্য জায়গায় আছে আমার অগ্রণীর, আপনি যেহেতু অনলাইনে আছেন, আপনি ঢুকে এখানে কিন্তু রাউটিং নাম্বার, প্রত্যেকটা ব্রাঞ্চের রাউটিং নাম্বার এটার সাথে বিল্ট ইন। নট অনলি অগ্রণী ব্যাংক, বাংলাদেশে যতগুলা ব্যাংক আছে, যতগুলা শাখা আছে, সবগুলা রাউটিং নাম্বার এখানে বিল্ট ইন, এখানে ঢুকানো আছে। যেহেতু এটা সেন্ট্রাল ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর প্রজেক্ট, সেন্ট্রাল ব্যাংক কোন শাখার যখন পারমিশন দিচ্ছে, তারা কিন্তু এখানে এই সিস্টেমে রাউটিং নাম্বার ঢুকিয়ে দেবে, অথবা আমরা হেড অফিস থেকে আমার যে নতুন ব্রাঞ্চ যেগুলি হবে তার রাউটিং নাম্বার এখানে দেওয়ার ব্যবস্থা হবে। তার মানে আপনি প্রত্যেকটা শাখায় যাওয়ার আপনার সুযোগ আছে, প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা শাখায় আপনি এখানে দিলে অটোমেটিক এখানে ব্রাঞ্চের নাম চলে আসবে, চেক নাম্বার দিবেন, দিলে টাকা আপনার মনে করেন নিজের, আমার যদি ব্যাংক হয়, সাথে সাথে আপনি ডেবিট করে ফেললেন, ডেবিট করে অ্যাড করলেন, আপনার এখানে জমা নেওয়া শেষ। কিন্তু এমন যদি হয় উনি চেকটা আনছেন আর এক ব্যাংকের, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই চেকটাকে আপনাকে এখানে এন্ট্রি দিয়ে এটা ধরে রাখতে হবে, কারণ আপনি তো সাথে সাথে তাকে পেমেন্ট করতে পারবেন না। কেন পারবেন না? সে যে চেকটা আনছে সেটা যেহেতু আমার ব্যাংকের না, এটা তো ক্লিয়ারিং এর ব্যবস্থা করতে হবে। এখন আপনি যদি এখন তাকে ছেড়ে দেন চেকটা রেখে, তাহলে কি হবে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, যদি ওখান থেকে টাকা আমার না আসে, তাহলে কিন্তু এটা রেসপন্সিবিলিটি আপনার। ওই চেকটা আপনি ক্লিয়ারিং নাও আসতে পারে, টাকা আসার পরে হয়তো পরের দিন আপনি তারটা ব্যবস্থা করবেন। এখানে হেল্ড আপ থাকবে, কিভাবে হেল্ড আপ থাকবে সেটা আমরা দেখব। তো আপনি মনে করলেন যে ক্যাশে দিল, আমার ডেবিট করলো, করার পর আপনি সাথে সাথে যখন ওকে করলেন, এরকমের অটোমেটিক একটা চালানের নাম্বার সৃষ্টি হবে, সিস্টেম জেনারেটেড। আপনাকে আমাকে হাত দেওয়ার কিছু নেই, এখানে চালান নাম্বার হবে, আপনি ওকে টিপবেন, আপনার এখানে চালান তৈরি হয়ে গেল, কাজ শেষ। এরপর আসবে হলো অথরাইজেশন। মনে করেন আমি মনে করি যে ইয়ার পার্টটা আমরা হয়তো লাইভে দেখবো। ট্যাক্সের ক্ষেত্রে একটা দেখি যে ট্যাক্সও এরকমের, আপনি ঢুকলেন, ঢোকার পরে এখানে কিন্তু এই সিলেক্ট করার ব্যবস্থা আছে, কোন ট্যাক্স জোন, কোন অঞ্চল, সব এখানে বিল্ট ইন আছে। এখানে ঢুকে আপনি কি করবেন, শুধু ঢুকে জাস্ট সিলেক্ট করে দিবেন কোন জায়গাটা, দেওয়ার পর এটা কোন জাতের ট্যাক্স সেটা জাস্ট সিলেক্ট করা, সব এখানে আছে।
দেওয়ার পর আপনি এই রকমের একটা সৃষ্টি হবে যে আমার এত টাকা পরিশোধের জন্য। এটা হলো প্রাথমিকটা, যে এইটা আপনি প্রিন্ট করে যে গ্রাহক তাকে দিবেন যে দেখেন আপনি এত টাকা পেমেন্ট করতে হবে। সে তখন এই যে টাকাটা যে আপনি যখন রিসিভ করবেন, রিসিভ করার আগের ঘটনা এটা হলো আপনার কাছে আসলো, আপনি এন্ট্রি দিয়ে তাকে এই সিস্টেম থেকে এটা জেনারেট করে দিলেন। এখন সে দেখবে যে যদি তার কাছে মনে হয় কোনো সমস্যা হয়েছে, আপনি আবার ব্যাংকে গিয়ে রেকটিফাই করার সুযোগ আছে। অথবা আমার যদি ব্রাঞ্চ বড় হয়, আপনি জেনারেট করে দিলেন, আর একটা কাউন্টারে সে টাকা জমা দিল, তখন এইটা দেখে সে টাকাটা জমা নেবে। এটা হলো এটার সিস্টেম। আর যখন যেখানে আমার ছোট ব্রাঞ্চ, আমরা মানুষ কম আছি, এটা হয়তো এক হাতেই হবে, আপনি নিজে করে নিজে টাকাটা জমা নিলেন। কিন্তু আপনাকে এটা অথরাইজ করতে হবে কিন্তু আরেকজন, আর আপনার উপরের লেয়ারের একজন কেউ অ্যাসাইন থাকবে, কারণ সে টাকাটা মিলিয়ে দেখবে। কারণ এটা হলো মিলানোর জন্য এই জন্য দরকার, যদি না মিলানো হয়, কোনো ভুল হয়ে যায়, যদি কনফার্মেশন দিয়ে ফেলে, তাহলে এটা কিন্তু আবার ব্যাক করে আনাটা কঠিন, সেটা চলে যাবে সেন্ট্রাল ব্যাংকে। এই জন্য একটা অথরাইজেশনের ব্যাপার আছে। তো আপনি এখানে কি করলেন, আপনার চালানের নাম্বারটা সৃষ্টি হলো, করার পর আপনি কি করলেন, টাকা জমা দেওয়ার পর যখন ফাইনাল অ্যাপ্রুভ হয়ে গেল, তখন দেখা যাবে এই রকমের এইটা কিন্তু চালান হয়ে গেল। এর মাধ্যমে আপনি টাকা জমা করে ফেলছেন, উপরের অংশটা ব্যাংক রাখবে, বাকির অংশটা আপনি গ্রাহককে দিয়ে দেবেন, আপনার কাজ শেষ। এরপরে আসবে আপনার রিকনসিলিয়েশনের ব্যাপার আছে, ব্যাংক টু আমাদের ব্রাঞ্চ টু ব্রাঞ্চ। আমরা এখন যেভাবে রিকনসাইল করি, সেটা আমরা কোনো একটা পদ্ধতি অবশ্যই আমরা বেছে নিব। পাশাপাশি আপনি রিপোর্টিং এর ব্যাপার, আপনি যে কোনো ভাবে এটা রিপোর্ট করতে পারবেন। আপনি অনুযায়ী, কোড অনুযায়ী, দিন অনুযায়ী, টাকা অনুযায়ী, ব্রাঞ্চ অনুযায়ী, আপনি ফিগার অনুযায়ী বিভিন্ন ভাবে রিপোর্ট করার এখানে সুযোগ আছে। আপনি যেমনি চান তেমনি রিপোর্ট হবে অটোমেটিক চালান সিস্টেমে। খুব একটা ইজি সফটওয়্যার। আপনাদের অনেক কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনটা আমরা এই লাইভে যাওয়ার পরে তারপরে আপনারা কোশ্চেন করেন, তাহলে জিনিসটা ইজি হবে। আমরা এখন ওখানে যাচ্ছি, লাইভে যাচ্ছি। এটা হচ্ছে ওই যে চালান সিস্টেমের যে মূল যে সফটওয়্যারটা, এটাকে নাম দিয়েছে এসিএস, মানে অটোমেটিক চালান সিস্টেম। এখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আপনাকে এই যে থাকবে, এখানে যদি 15 মিনিট আপনি কাজ না করেন, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। অটোমেটিক চালান সিস্টেমে এটা কিন্তু লাইভে আছে, আমরা নেটে আছি, যে কোনো জায়গা থেকে আপনি ঢুকতে পারবেন আপনাকে যখন ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা মানে হচ্ছে যে একজন ভদ্রলোক বা একজন গ্রাহক আপনার কাছে আসছেন, সে টাকা জমা দিবে। এমন জমা দেওয়ার আগে তার থেকে যে আপনি তো একটা ফর্ম পূরণ করতে হবে। আইদার যদি উনি পূরণ করে নিয়ে আসে সমস্যা নাই, যদি না নিয়ে আসে তখন কি হবে, আপনি এখানে ঢুকবেন। যে ওনাকে বলতেছে আপনি কি করতেছেন, মনে করেন আপনি আয় করে যাচ্ছেন, ইনকাম ট্যাক্স দিতে যাচ্ছেন। এই ইনকাম ট্যাক্স এখানে ক্লিক করলেই আপনার আসবে যে এই রকমের চলে আসতেছে যে আয়করের ধরন, এটা কি ব্যক্তির না কোম্পানি। এখানে কিন্তু বিল্ট ইন আছে, আপনি খালি সিলেক্ট করবেন। মনে করেন একজন ব্যক্তির আয়কর, আপনি সিলেক্ট করে দিলেন। এখন ব্যক্তির আয়কর যে কি কোড, দেখেন আপনি সিলেক্ট করছেন, সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে ব্যক্তির আয়কর কোড চলে আসছে। এরপর হলো আপনার বর্ষ সিলেক্ট করে দেওয়া। যেমন আমরা জানি আমাদের যেটা হলো একটা ইনকাম ইয়ার, আর পরের বছর হলো অ্যাসেসমেন্ট ইয়ার। যেমন এখন আমরা যে ট্যাক্স দিব, সেইটার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে কিন্তু আমার কত, 20-21, আর এটার ইনকাম ইয়ারটা হচ্ছে 19-20, কারণ আমরা জানি জুলাই টু জুন, তাই না? তো আপনি এখানে মনে করেন যে ইনকামের এখানে দিলেন 19-20, আপনি সিলেক্ট করে দিলেন। এখন কি ধরনের আয় এখানে সব লেখা আছে, আপনি খালি এখানে সিলেক্ট করবেন যে এই যে যত ধরনের আয় আছে সব এখানে আছে। মনে করেন সুদ, মুনাফা, অগ্রিম কর দেওয়ার জরিমানা, এই যে সিএ ফার্মের জরিমানা মিথ্যা রিপোর্ট দেওয়ার জন্য, যত রকমের আছে, এই যে ডিভিডেন্ড ইনকাম হয়েছে ওটার উপরে ট্যাক্স, যত রকমের আছে সব কিছু এখানে আছে। মূলধনী মুনাফা, বিজ্ঞানী প্রচার, লটারি থেকে আয়, আপনার সবকিছু এখানে সংযুক্ত আছে। আপনি জাস্ট সিলেক্ট করে দিলেন। এখন এখানে টাকাটা আপনার হাতে ঢুকাতে হবে। মনে করেন এখানে আমরা সিম্পল ধরি 20,000। আচ্ছা, আপনি ওকে করে দিলেন, এখানে আপনার চলে আসলো। এখন আপনি আসতেছেন, এখন আপনাকে ভেরিফাই করলেন যে ব্যক্তির ন্যাশনাল আইডি আছে। আপনি এখানে ন্যাশনাল আইডি দিলেই আমরা সরাসরি এই সার্ভারে চলে যাব। এখন যে কেউ তার ন্যাশনাল আইডি বলেন, একজন আপনাদের ন্যাশনাল আইডি একটা বলে নেই,
যে কেউ মানে যারটা রেডি আছে এমন একজন আপনার ন্যাশনাল আইডিটা বলেন। স্যার আমারটা 122 হ্যাঁ বলতেছেন 122 130 130 431 431। 4300। এই যে জন্ম সাল কবে? 1/1/1981। এখন আপনার জন্ম তারিখ হলো 1/1/1981 নাকি? জি স্যার। 1981 এই যে বসানো হলো। এখন আমরা এই যে চেক করার জন্য যাচ্ছি। এখন কিন্তু আমরা নির্বাচন কর্মের সফটওয়্যারে চলে গেছে। এই দেখেন লক্ষণ কুমার দাস, ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে পৌরসভা ব্রাহ্মণবাড়িয়া। এই দেখেন আমরা কিন্তু এটা লাইভে আপনার এনআইডিটা চেক হয়ে গেল, ঠিক আছে। এই যে সফটওয়্যারের সাথে আমার নির্বাচন কমিশনের সাথে সরাসরি এটার সাথে লিংক, এবং এটা G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এই জন্য এটার জন্য কিন্তু কোনো খরচ লাগবে না, কারণ এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তাহলে এখানে দেখেন আপনারটা চেক হয়ে গেল, ঠিক আছে। এবার আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন, অথবা আমারটা দিতে দরকার নেই, 017144100824 দেওয়ার পর এখন আসেন আপনি এই যে টাকাটা কি মোডে পরিশোধ হবে। পরিশোধের হলো মনে করেন এখানে নগদ হতে পারে, অ্যাকাউন্ট ডেবিট হতে পারে। এই টাকাটা এখানে লিখলেন, ওখানে আমরা দিয়েছিলাম কত, 20,000 নাকি মনে আছে? জি হ্যাঁ 20,000 অ্যাড করতে হবে, অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে আপনি দেখেন এখানে অবশিষ্ট নাই, যতটুকু দরকার ততটুকু। এখানে আমার কিছু লেখা থাকলে আপনি লিখলেন, কোনো রেফারেন্স দিলেন, এবং আপনি রাখতে পারেন কোনো কিছু যদি দরকার হয়। এই সেভ করে ফেলবেন। সেভ করলে এখানে একটা ই করে দিলেন, ওই যে যতক্ষণ পর্যন্ত এগুলি ফিল আপ না হবে আপনাকে কিন্তু যেতে দিবে না পরের পেজে। তো গেল, আপনি এখন সেভ করে ফেললেন। এই দেখেন এখন অটোমেটিক চালান জেনারেট হচ্ছে। এই যে একটা নাম্বার পড়েছে, এটা অটো জেনারেট হচ্ছে, এবং আমরা এটা একটা পিডিএফ ফাইলে আসবে। কি হলো যে আপনি রিসিভ করে ফেললেন। এখন এই যে সাবমিটের ব্যাপার, ওই যে জিনিসটা কি হলো, এখন আর এক কাউন্টারে গিয়ে টাকাটা দিল, মাঝখানে যে গ্যাপটা দেওয়ার পর এইখানে দেখেন আপনার পরের অথরিটির কাছে যাচ্ছে। গো দিলে এখানে আপনি ওই যে চালানের নাম্বারটা জেনারেট হয়েছে, এইটা আপনি এই চালান নাম্বারের কাছে লিখলেও হবে, অথবা যদি আপনি সহজে যান জাস্ট গো জায়গা দিলে রিসেন্ট যেটা হলো এটা আপনার এখানে যেগুলি আপনার পেন্ডিং আছে সে পেন্ডিংটা এখানে দেখাবে যে আমার এই জিনিসটা পেন্ডিং আছে। আমরা দেখেন এই যে লক্ষণ কুমার দাস, ওর যে ব্যক্তিকেন্দ্রিক আয়কর 20,000, সেই 20,000 আমরা এই যে দেখেন এখানে ডিটেইলস আছে, এই যে লক্ষণের, যেটা আমরা একটু আগে ফিল আপ করছি। এবং এখন যদি আপনি সাবমিট দেন, এই সাবমিট মানে যে চেক করবে, যে কনফার্মেশন দিবে, ওই কনফার্মেশনের আগ পর্যন্ত আমার রেকটিফাই করার সুযোগ আছে। এখানে দেখেন আপনি এই যে কনফার্মেশন করে ফেললেন। এখন দেখেন এইখানে কিন্তু আর পেন্ডিং ওই লক্ষণ নাই, লক্ষণেরটা চলে গেছে পরের লেয়ারে। পরের হলো এই যে অ্যাপ্রুভাল পর্যায়ে। এই যে অ্যাপ্রুভাল পর্যায়ে এখানে যদি আপনি ওই চালান নাম্বারটা দেন, অথবা এই গোর জায়গায় চাপ দেন, অটোমেটিক এই দেখেন ওই লক্ষণ কিন্তু এখন অ্যাপ্রুভাল পর্যায়ে চলে আসছে। আগের লেয়ারে ছিল, আগের লেয়ারে এখন নাই, এখানে চলে আসছে। এখানে আসছে অ্যাপ্রুভাল পর্যায়ে। এই যে লক্ষণ কুমার দাস, এখানে তার এখন আবার এখানে যে থাকবে, যদি বড় ব্রাঞ্চ হয় সে আবার চেক করতে পারে, দেখতে পারে যে ভুল টুল করলো কিনা, অথবা সে ব্যাক করে দিতে পারে যে পরের ধাপে যে তোমার এটা ঠিক করে পাঠাও, অথবা অ্যাপ্রুভ করে দিবে। সে যদি অ্যাপ্রুভ করে দেয়, এই অ্যাপ্রুভ করার সময় টাকাটা বলাইতে হবে, যে এই টাকাটা হাতে লিখতে হবে। কেন লিখতে হবে? যে ওইটার সাথে কন্ট্রোল করার জন্য, যে ওইখানে যে টাকাটা সে রিসিভ, ওই যে রিসিভের যে যখন উনি আবার হয়তো সাইন করতে পারে, তখন দেখবে যে ওই টাকার সাথে এটা মিলছে কিনা। এখানে হাতে লিখতে হবে 20,000। এই হাতে লিখে যখন ওইটার সাথে এটা ম্যাচ করবে, সাথে সাথে যে আপনি ওকে করলেই আপনার দেখেন আপনি কি অনুমোদন করতে চাচ্ছে, এটা আপনার কিন্তু অনুমোদন হয়ে গেল চালানটা। ওকে সেভ, আপনার চালান শেষ। দেখেন এখানে কিন্তু লক্ষণ নাই। এর পরবর্তী কনফার্মেশন, এটা আরেকটা ফাইনাল স্টেজ রাখছে। এই কনফার্মেশনের আগেও কিন্তু আপনার ব্যাক করে দেওয়ার সুযোগ আছে। এই জন্য এখানে আপনি চালান নাম্বার লিখে ওখানে যেতে পারেন, অথবা এই যে গো, দেখেন এখানে একটাই বাকি আছে, এই যে লক্ষণের, এটা লক্ষণ কুমার দাস, তারটা আপনি আবার এখানে ডিটেইলস, এখানে হয়তো পরের লেয়ারে যেই ব্রাঞ্চে আমাদের অনেক ভলিউম বেশি থাকবে, এটা হয়তো 2-3টা লেয়ার থাকতে পারে,
কিন্তু আমাদের ছোট ব্রাঞ্চে এটা 2টা লেয়ারই শেষ হবে। একজনই হয়তো সব এইটা করার পর একজন এই যে ফাইনাল যেন কনফার্মেশন একজন দিবে, উনি হয়তো দেখার সময় আরো ফাইনালি দেখে নেবে যেন আমার ভুল না হয়। এখানে আপনি রিজেক্ট করার সুযোগ আছে। হ্যাঁ, ডিটেইলস দেখার পর যদি মনে হলো কোনো ঘাপলা মনে হচ্ছে বা কোনো সমস্যা মনে হচ্ছে, রিজেক্ট করার সুযোগ আছে। আর রিজেক্ট যদি করে দেয় তাহলে পরের লেয়ারে চলে যাবে, মানে আবার ডাউন মার্ক হয়ে যাবে। আর কনফার্ম যদি করা হয়, এখানে আবার বলতেছে আপনি কি কনফার্ম করতে চান, ইয়েস, কনফার্ম হয়ে গেল, শেষ হলে এখানে একটা কিন্তু পিডিএফ ফাইল সৃষ্টি হয়েছে। এইটাই মাত্র আসছে, এই যে দেখেন, এই যে লক্ষণ, ঠিক আছে, লক্ষণ কুমার দাস, তার যে ইয়াটা, এই যে চালান, এটা হলো ব্যাংকের কপি, উপরের পার্টটা। এই যে লক্ষণ কুমার দাসের মনে করেন এই যে চালান নাম্বার অটো জেনারেট হয়েছে, এই যে ব্যক্তিকে নিয়ে এখানে ইয়ে দিয়েছে, এই যে 20,000 টাকা জমা দিয়েছে, লক্ষণের যে ঠিকানা অ্যাজ পার ন্যাশনাল আইডি এবং কোন রেঞ্জে এই টাকাটা জমা হলো, এই লক্ষণের ঠিকানা সব আছে এখানে। এখানে ম্যানেজার সাহেব সাইন করবেন, হ্যাঁ, যে উনি ফাইনাল দেওয়ার পর এখানে সাইন করবেন, উনি কনফার্মেশন করে। আর পরের যে 2টা লাইন আছে, এই 2টা দেখেন, গ্রাহকের কপি এবং আপনি ওই যে আমার ট্যাক্স অথরিটির কাছে যাও। এই 2টা হয়তোবা গ্রাহকের কাছে চলে যেতে পারে, অথবা এটা অথরিটি বলবে যে এখান থেকে ব্যাংক থেকে পাঠাতে হবে কিনা। তাহলে আপনি কিন্তু চালানের পার্টটা শেষ। এরপর তো আছে আর রিপোর্টিং আছে। এখানে হলো ব্যাংক অনুযায়ী রিকনসিলিয়েশন, যে ইন্টার ব্রাঞ্চ, সেটা হয়তো আমি ইন্টারনালি করতে হবে। এখানে আমার সেন্ট্রাল ব্যাংকের সাথে আমার এখানে রিকনসিলিয়েশন হবে এই সফটওয়্যারের মাধ্যমে। কত পাইলো, কত বাকি আছে, দিনে কত নেওয়া বাকি আছে, কারণ যেহেতু রেগুলার ঘটবে, অতএব এখানে আনরিকনসাইল তেমন কিছুই থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। এবার আছে রিপোর্টিং। এই রিপোর্টিংটা আপনি ব্যাংক পর্যায়ে, এই রিপোর্টিংটা আপনি পিডিএফ এভাবে সিলেক্ট করলেন, এজ এ চালান অনুযায়ী হতে পারে, হ্যাঁ, আপনার ব্যাংক ওয়াইজ হতে পারে, আপনার ব্রাঞ্চ ওয়াইজ হতে পারে, আপনার ওই যে অ্যাক্টিভিটি মানে কি কি খাতে নেওয়া হলো, ডেট, একটা নির্দিষ্ট ডেট থেকে হতে পারে, হ্যাঁ, তারপরে টাকার অঙ্কে হতে পারে। যেন আপনি দেখতে চান আমার 10,000 থেকে এর উপরে কত হইলো, তাহলে এখানে জাস্ট 10,000 দিয়ে শুরু করলে অ্যাবাভ, অথবা টোটাল, যেটাই দেখেন। এবার যদি আপনি রান করেন, জেনারেট হয়েছে, দেখেন এই রিপোর্টটা জেনারেট হয়েছে যে আপনি এই চালানের মাধ্যমে এই খাতে 188টা চালান আপনি রিসিভ করছেন, এর ভিতরে টাকার পরিমাণ এত, হ্যাঁ, একটা নির্দিষ্ট পিরিয়ড। এটা হলো আপনার রিপোর্টিং ইয়ে হলো। তো এই হলো আসলে চালানের বিষয়টা, একদম ইজি ব্যাপার, সহজ ব্যাপার। এখানে মানে আপনারা সবাই এই জিনিসটা জানা দরকার, যে যেই লেভেলেই থাকি আমরা এটাকে ধরা দরকার এই জন্য আপনি যাই ধরবেন সেটার উপরে আপনার ইনকাম আছে। তারা এখন আপনাদের কোশ্চেন করেন যে এই ব্যাপারে। আমরা কিন্তু প্রেজেন্টেশন উইথ লাইভ ডেমো ভার্সন লাইভে কিন্তু আমরা ব্যাপারটা দেখলাম, একদম ইজি ব্যাপার। সেটা আমরা আমাদের সঞ্চয়পত্রের যে সফটওয়্যার ব্যবহার করি, যারা করতেছেন একই রকম, ওই কোনো রকম এখানে সমস্যা নেই। একটু আপনাদের যে কোনো কোশ্চেন যদি থাকে একটু বলে নেই। পাসপোর্টের 5,000 টাকা জমা, 750 টাকা হলো ব্যাট। এখন কমিশনটা কি স্যার টোটালটার উপরে হবে না মূল টাকাটার উপরে হবে, নাকি এটা আলাদা কাস্টমারের কাছ থেকে রিসিভ করতে হবে? যে টাকা আপনার দেওয়া ওই টাকাই দিবে, এটা দিবে আপনি সেন্ট্রাল ব্যাংক থেকে আসবে আমার, এটা তো গভর্নমেন্ট দিবে আমাকে। এটা হলো সেন্ট্রাল ব্যাংকের সাথে আপনার কমিশনটা প্রতি মাসে কাউন্ট হবে, এবং ওই যে সিস্টেমের রিপোর্টে থাকবে কত টাকা কমিশন আমার এখনো বাকি আছে, কত টাকা পাইছি, সেটাও সিস্টেমে রিপোর্টে থাকবে যে আপনি কত টাকা। আসলে এটা তো আসবে সেন্ট্রালি, আপনি তো আপনার ব্রাঞ্চ থেকে করবেন, কিন্তু এটা আমার হেড অফিসে, আমার প্রিন্সিপাল ব্রাঞ্চ থেকে আমার ইয়া হবে, এখানে সব দেখা যাবে। আমরা তখন ব্যাংকে যখন যাব তখন দেখবো যে কোন ব্রাঞ্চের স্ট্যাটাস, ওখানে অটোমেটিক আপনার ইনকাম আপনার ব্রাঞ্চই দেওয়া হবে। হ্যাঁ, এখানে ভয়ের কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সামনে যে কাজে আসবে কাজ করে যাবেন, যত কাজ করবেন তত কাজ শিখবেন, ঠিক আছে? আর যত কেউ মায়ের পেট থেকে কাজ শিখে আসে না, আপনার সামনে যেটাই আসবে সেটাই শিখবেন, দেখবেন যে আপনার উন্নতি অবধারিত। এবং আপনি যত কাজ শিখবেন, যত বুঝবেন, আপনার কাজ তত ভালো হবে, আপনি ভালো হবেন। আপনার ভালো হওয়া মানে অগ্রণী ব্যাংক ভালো হওয়া। আপনি আমি অগ্রণী ব্যাংকের এক একটা মানে অগ্রণী ব্যাংক যদি বিল্ডিং মনে করেন, অগ্রণী ব্যাংক এক একটা ইট হচ্ছেন আপনি আমি। তো
আপনার ভালো মন্দ প্রত্যেকটা জিনিস কিন্তু অগ্রণী ব্যাংককে রিফ্লেক্ট করে। আপনি সব সময় চেষ্টা করবেন একটু বেশি বেশি কাজ করা, প্রতিদিন নিজেকে ডেভেলপ করা, ঠিক আছে? আর আপনারা আজকে যে যেটুকু জানলেন, আমার মনে হয় না যে আপনাদের কাছে খুব একটা কঠিন ব্যাপার, খুবই ইজি ব্যাপার। আরো দু একটা কথা বলে শেষ করতেছি। তো ব্রাঞ্চ ম্যানেজারদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা প্রতিদিন ভাউচার চেক করবেন। আমাদের অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, ইন্টারনাল কন্ট্রোলে সমস্যা হচ্ছে। আপনার ব্রাঞ্চ কন্ট্রোল করতে হবে আপনাকে। অডিট আসবে তো পরে, আগে নিজে কন্ট্রোল করবেন, নিজের মতো করে একটু গুছিয়ে দিবেন। আর যারা ম্যানেজার আছেন তারা প্রতিদিন আপনার ভাউচার গুলি চেক করবেন। গুটি কয়েক মানুষের উপরে নির্ভরশীল হয়ে যায়। আপনারা আমাদের যতগুলি সমস্যাগুলি হয়েছে সেগুলি আমরা দেখেছি অ্যানালাইসিস করে, যে একজন এমন ডেডিকেটেড লোক যে একে ছাড়া ব্রাঞ্চ চলে না। তা মানে সে মানুষের ভিতরে এমন ভাবে ঢুকে যায় যে আপনাকে এত সার্ভিস দেয়, 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করে, আপনার মন জয় করে ফেলে এবং ব্রাঞ্চে প্রত্যেকটা মানুষের মন জয় করে ফেলে। এরপরে দেখা যায় যে সে ম্যানেজার সাহেব তার ইউজার আইডি পাসওয়ার্ড তাকে ব্যবহার করতে দিচ্ছেন, সেকেন্ড ম্যান তারটাও তাকে দিচ্ছেন, আরো একজন সেটা দিচ্ছে এবং তারা রিল্যাক্স মোডে থাকতেছে এবং এর মাঝখানে ঘটনাগুলি ঘটে যাচ্ছে। এর ফলে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এবং আপনি ম্যানেজার, আপনি যদি মনে করেন যে আপনি করেন না, কিন্তু আপনার কিন্তু সুপারভাইজারি ল্যাবসে আপনি আটকা পড়ে যাবেন। এটা যখনই ঘটনা ঘটবে, যখন উদ্ঘাটন হবে বা সমস্যা যখন পড়ে যাবে, সমস্যা না পড়লে তো সমস্যা নেই, কিন্তু সমস্যা যখনই হবে তখনই দেখবেন যে আপনি নিজেও এখানে আটকা পড়ে যাবেন সুপারভাইজারি ল্যাবস হিসেবে, কারণ আপনি ব্রাঞ্চ ম্যানেজার, এটা ম্যানেজ করার দায়িত্ব আপনার। কারণ এইখানে এটা একটা ইস্যু। আর একটা ইস্যু বলবো যে আমরা হয়তো ইমার্জেন্সি অনেক কাজ করে ফেলি, খুব দ্রুত কাস্টমারকে সার্ভিস দিতে হয়, কাজ করে ফেলি, তবে সেই কাজটা কিন্তু আপনাকে গুছিয়ে ফেলতে হবে। গুছানো মানে এটা যে আপনার যদি ডকুমেন্টেশনে কোনো ভুল থাকে সেটা কিন্তু ঠিক করে ফেলতে হবে। এটা যত পুরান হয়ে যাবে আপনি ভুলে যাবেন যে কোন কাজটা বাকি আছে। তাই আপনি কি করবেন, যেটা আমরা বলতেছি যে প্রতি সপ্তাহে একদিন 1টা ঘন্টা নিজের জন্য ব্যয় করেন। আপনি নিজের অডিটর হবেন। সপ্তাহে একদিন 1 ঘন্টা সময় দেন। সেটা বৃহস্পতিবার হতে পারে, রোববার হতে পারে, যে কোনো দিন। আপনি বিগত 5 দিন যে কাজগুলি করছেন জাস্ট একটু রিভিউ করবেন, খুলে খুলে দেখবেন যে আমি কোন জায়গায় কি করলাম। জাস্ট এটা যদি করেন, আপনার আর জীবনে আপনার অডিট আপত্তিতে পড়বেন না। আর অডিট আপত্তিতে পড়লে আর যদি সিরিয়াস ল্যাপসেস হয়, সেটা কিন্তু আপনার কেরিয়ারের জন্য একটা বিশাল মানে কি বলবো, যে কারণ আপনার এই যে চাকরিটা, এটা কিন্তু বিশাল দামি চাকরি। এখন হয়তো আপনি ফিল করতেছেন না, এটা কিন্তু অনেক দামি চাকরি, কোটি কোটি টাকা দাম এটা। হ্যাঁ, এটা একটু ছোটখাটো কাজ করে গিয়া এই দামটাকে, এই যে জিনিসটাকে এভাবে ছোট করার কোনো মানে হয় না। এবং একটা লোক যখন বিপদে পড়ে তখন সে তার ফ্যামিলি থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার কাছে হেনস্থা হয়, এবং আপনার কোনো আত্মীয় স্বজন কিছুই আপনার কাছে আসবে না যখন আপনি একটা বিপদে পড়বেন। অতএব এই ক্ষেত্রে কেয়ারফুলি আপনাকে কাজ করতে হবে। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা একটু নিজের মতো করে নিজেকে একটু ডেভেলপ করেন, একটু ব্যাংকে একটু সার্ভিস দেন। আমরা যে বেতন নিয়ে চলতেছি, বেতনটা যেন আমি হালাল করে চলতে পারি। আপনার সামনে যেই কাজ আছে সেটাই করেন, এবং আপনাকে যে কাজে অ্যাসাইন করছে সেই কাজটুকু 100% করেন। এখানেই কিন্তু সার্থকতা, বেশি কিছু করার দরকার নেই। এরপর নিজেকে যদি উপরে উঠাইতে চান, একটু স্পেশালাইজড হতে হবে। স্পেশালাইজ মানে আপনি যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই করেন, হ্যাঁ, সেই সাইডে আপনি যান। দেখবেন যে ম্যানেজমেন্টের দৃষ্টিতে আপনি অবশ্যই আসবেন এবং আপনার সামনে পথ অবদান। কারণ আপনি জানেন আমাদের যে অর্গানোগ্রাম বা অর্গানাইজেশনটা পিরামিড আকৃতির, আপনাকে উপরে কিন্তু ছেকে উপরে উঠে। হ্যাঁ, এই যে আমার 12-13 হাজার লোক, এমডি কিন্তু 1 জন, ডিএমডি 4 জন, জিএমএ 20 জন। এই যে মনে করে ধাপে ধাপে ওঠা, যারা উপরে উঠবে তাদের কিন্তু ওই ধরনের কিছু জিনিস তার ভিতরে থাকতে হবে। কাজ করার ক্ষমতা বা ক্যাপাসিটি, অনেক কিছু ব্যাপার আছে। তো সেগুলো নিজেকে আপনাকে বিল্ড আপ করতে হবে। এবং আপনারা ম্যাচিউরড এনাফ, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এখানে ঢুকেছেন লেখাপড়া করে, এবং আপনাদেরকে আসলে বুঝানোর কিছু নাই। এবং আপনার অভিভাবক আপনি নিজে, আপনার কোনো গার্জিয়ান নেই, আপনার গার্ডিয়ান আপনি নিজে। এবং আপনি নিজেকে নিজে ঠিক করতে হবে। একটু ভালো কাজ করেন, কখনো খারাপ দিকে যেয়েন না। এবং আমাদের এই আপনি কি যেই একটা বোতল নিয়ে এখানে আসছেন, লাইফটা আসলে সুন্দর, একটু বুঝে চলে যাওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।